নিয়ে আমরা আলোচনা করবো। বিগত বছরের যেরকম প্রশ্ন হয়েছে সেই অনুযায়ী প্রশ্নগুলো ভালো করে লক্ষ্য করে বুঝবে যে তোমরা ক্লাস 9 পরীক্ষা দিল, তোমাদের কিন্তু বিগত বছরের প্রশ্নের যে ধরন তাকে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে ক্লাস 8 এর প্রশ্ন কিন্তু কিছু ওখানে থাকছে। বলছি যে এর মধ্যে কোনটি বহুমুখী পরিকল্পনার উদ্দেশ্য না। বহুমুখী নদী পরিকল্পনা যেটা আমরা জানি যে কোন নদীর জলকে কাজে লাগিয়ে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, সে মাল্টিপারপাস রিভার প্রজেক্ট অপশন হলো বিদ্যুৎ উৎপাদন, বাঁধ মেরামত, মাছ চাষ এবং নদী পর্যটন। দেখে আপনাদের ভাবে মনে হচ্ছে চারটি সঠিক, কিন্তু দেখো যে আমরা জানি যে আমাদের দেশের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা 1948 সালে হয়েছিল। বিদ্যুৎ উৎপাদন অন্যতম গুরুত্বপূর্ণ দিক, বন্যা নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ দিক, সেখানে মাছ চাষ করা হচ্ছে এবং নদী পর্যটন হয়। এই বাঁধ মেরামত যে অপশনটা, এই অপশনটা এখানে সঠিক হবে। তোমার দেখে মনে হতে পারে যে বাঁধ মেরামত অপশনে আসবে, হবে না, কারণ যে কোনো বাঁধকেই সেটা মেরামত করবো আমাদের দরকার হয়ে থাকে, সেটা যে মাল্টিপারপাস রিভার প্রজেক্ট বা বহুমুখী নদী পরিকল্পনার অন্তর্গত হবে না হতে পারে। সেকেন্ড প্রশ্ন, কোনটি ঠিক নয়? জলবায়ু রিলেটেড কোশ্চেন দেওয়া আছে, একটা রিজনিং এর কোশ্চেন দেওয়া আছে। তুরস্ক ইস্টু ভূমধ্যসাগরীয় জলবায়ু, লাওস সমান মৌসুমী জলবায়ু, শ্রীলঙ্কার দক্ষিণ ভাগ মৌসুমী জলবায়ু এবং ফিনল্যান্ড তুন্দ্রা জলবায়ু। অর্থাৎ এখানে দুটো মৌসুমী জলবায়ু কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে ভূমধ্যসাগর তীরবর্তী যে দেশগুলো ভূমধ্যসাগরের জলবায়ু দেখা যায় তার কিন্তু পার্টলি ইউরোপ এবং এশিয়ার অন্তর্ভুক্ত হয়ে আছে তুরস্ক, সেই তুরস্কতে ভূমধ্যসাগরের জলবায়ু দেখা যায়। লাওস, মায়ানমার এই সমস্ত দেশগুলোতে কিন্তু মৌসুমী জলবায়ু দেখা যায়। ফিনল্যান্ড আমরা জানি তুন্দ্রা জলবায়ু। কিন্তু শ্রীলঙ্কা, আমরা জানি যে শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তার একদম দক্ষিণ অংশ কিন্তু নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত, মৌসুমী জলবায়ু নয়, সেজন্য সঠিক উত্তর মৌসুমী জলবায়ু। পরের প্রশ্ন, এটা 8 এবং 9 দুটোকে রিলেট করে কোশ্চেন রাখা হয়েছে। এর মধ্যে কোন শহরে ভূমিকম্পের ঝুঁকি কম হতে পারে বলে মনে হয়? আমরা জানি যে আমাদের যে মহাদেশীয় যে ভূখণ্ড ভেঙে যায়, প্লেটগুলো তৈরি হয়, তাকে 3 ধরনের প্লেট থাকে। এক ধরনের প্লেটকে অভিসারী প্লেট বলে, যেখানে দুটো পাক পরস্পর কাছে আসে। আরেক ধরনের প্লেটকে বলা হয় প্রতিসারী প্লেট, যেখানে দুটো পাক পরস্পর থেকে দূরে সরে যায়। সেক্ষেত্রে ভূ অভ্যন্তর থেকে ম্যাগমার উদ্গীরণ হয়। আর যখন দুটো প্লেট পাশাপাশি থাকে, একে অপরের সঙ্গে কিন্তু কোনো রকমভাবে ধাক্কা মারে না, সেক্ষেত্রে তাকে বলা হয় নিরপেক্ষ পাতসীমানা বা ট্রান্সফার ফর্ম। এখানে ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রেস চুক্তি আমরা জানি অন্যতম নিরপেক্ষ পাতসীমানা, উদাহরণ ক্লাস 8 এর বইতে আমরা পড়েছি। সেই হিসেবে এখানে ক্যালিফোর্নিয়া কম ঝুঁকিপূর্ণ অংশ হয়। এর পরের যে প্রশ্নটা, এটা ক্লাস 8, 9 এবং 10 এর সঙ্গে রিলেট করে কোশ্চেন আছে। একটি পর্বতের ছবি দেওয়া আছে, সেখানে একটি অ্যারো দেওয়া আছে, সেখানে দেওয়া আছে অ্যারোর জন্য তাপমাত্রা বাড়ছে, এবং এখানে অ্যারো দেওয়া আছে এখানে তাপমাত্রা কমছে। আমরা জানি যে যত আমরা ভূমি থেকে উপরের দিকে উঠবো, প্রতি 1 কিলোমিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে, যেটাকে বলা হয় নর্মাল ল্যাটিটিউড বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হ্রাস। কিন্তু এখানে অদ্ভুত ঘটনা ঘটেছে, একটা অ্যারো দেওয়া আছে যেটাতে কমার পরিবর্তে তাপমাত্রা বেড়েছে, আর এখানে অ্যারোটা যেটা বাড়ার কথা সেটা কমেছে। অপশন এখানে আছে উপত্যকা বায়ু, স্থানীয় বায়ু, মৌসুমী বায়ু, কোনোটি নয়। এখন স্থানীয় বায়ু তাপমাত্রা ভেরিয়েশন করাতে পারে, এটা অবশ্যই হতে পারে, কমানো বাড়ানো হতে পারে, কিন্তু এখানে সঠিক উত্তর হবে উপত্যকা বায়ু। আমরা জানি অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক দুটো বায়ু আছে। এই অ্যানাবেটিক বায়ু উষ্ণ বায়ু, যে উপর দিকে উঠে গিয়ে পার্বত্য অংশে যেখানে শীতল হওয়ার কথা ছিল সেখানে তাপমাত্রা বাড়িয়ে দেয়। আর ক্যাটাবেটিক বায়ু ঠান্ডা বাতাস, যেমন গোড়া মিশ্রণ, এটা কি হয়, ঠান্ডা বাতাস এসে যখন ভূমি থেকে প্রবাহিত হয় তখন ভূমিভাগ উষ্ণ হওয়ার কথা ছিল, সেখানে ঠান্ডা পড়ে যায়। সেখানে এটা হবে এই দুর্বৃত্ত উষ্ণতার রিলেটেড কোশ্চেন এখানে এসেছিল, সেই জন্য এটা হবে উপত্যকা বায়ু। আমরা এই চারটে প্রশ্ন এখানে আমরা আলোচনা করে দিলাম। পরবর্তীতে কিন্তু ম্যাথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো প্রশ্ন তোমাদের সামনে আমরা